এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত প্রথম অধ্যায়, যে অধ্যায়টার নাম রয়েছে গ্রহরূপে পৃথিবী, সেই অধ্যায়ের 4 নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগের পাঠের ভিডিওতে আমরা পৃথিবীর আকার সম্বন্ধে বিভিন্ন ধারণা সম্বন্ধে পড়েছি। তো চলো আজকে শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে? অভিগত গোলকরূপে পৃথিবী। না, পৃথিবী পৃষ্ঠে ভিন্ন মধ্যাকর্ষণ শক্তি, উত্তর ও দক্ষিণ মেরু চাপা এবং মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল স্ফীত। পৃথিবীর এই বিশেষ আকৃতিকে কি বলা হয়? অভিগত গোলক। তাহলে অভিগত গোলকটা কাকে বলা হচ্ছে? না, উত্তর দক্ষিণ মেরুটা চাপা এবং মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত। এই বিশেষ আকৃতিকে বলা হচ্ছে কি? অভিগত গোলক বলা হয়। আর অভিগত গোলকরূপী পৃথিবীর বৈশিষ্ট্যগুলি হলো কী কী বৈশিষ্ট্য? না, নিরক্ষীয় মেরুব্যাসের ভিন্নতা। না, 1743 সালে ক্লেরাট তার তত্ত্বে এবং 1786 সালে স্যার আইজ্যাক নিউটন ব্যাখ্যা করেন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বৃহৎ অক্ষ কত? 12,757 কিমি ও মেরু ব্যাস ক্ষুদ্র অক্ষ কত? প্রায় 12,714 কিমি। অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাস অপেক্ষা 43 কিমি বড়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত কিমি ও মেরু ব্যাস কত কিমি। আবার এই প্রশ্নটা আসছে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস অপেক্ষা কত বড় বা পার্থক্য কত। তারপরে বৈশিষ্ট্য কী হচ্ছে? 2 নম্বর পর্ব হচ্ছে নিরক্ষীয় ও মেরু পরিধির ভিন্নতা। না, পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,075 কিমি এবং মেরু পরিধি 40,007 কিমি। পৃথিবীর নিরক্ষীয় পরিধি মেরু পরিধি অপেক্ষা প্রায় 68 কিমি বড়। উৎস কী বলা হয়েছে? এটা ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম অফ 1984, WGS 84, এদের দেখা প্রকৃত হিসাব পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত বলেছে? 40,075.017 কিমি এবং মেরু পরিধি হচ্ছে 40,007.863 কিমি। উভয় পরিধির তফাৎ কত? 67.154 কিমি। 3 নম্বর পয়েন্টে কি বলা যায়? চ্যাপ্টা মেরু প্রদেশ। না, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী শক্তির জন্য সংনমন বা চাপন মাত্রা বেশি হয় পৃথিবীর মেরু অঞ্চলটা কি? চ্যাপ্টা। আবার 4 নম্বর পর্ব যে ঘড়ির সময় ভিন্নতা। 1671 সালে ফরাসি বিজ্ঞানীকে জাঁ রিচার্ড লক্ষ্য করেন তার দোলক ঘড়িটি দক্ষিণ আমেরিকার কেউইন দ্বীপে প্রায় 2.5 মিনিট দেরিতে চলছে, অথচ একই ঘড়ি প্যারিসে সঠিক সময় দিত। এমন ঘটার কারণ হচ্ছে 1686 সালে নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কারের দ্বারা স্পষ্ট হয়। সূত্র মেনে কেইন দ্বীপ নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি থাকায় স্বল্প অভিকর্ষজ আকর্ষণ ধীরে চলছিল, অথচ প্যারিসের দূরত্ব বৃদ্ধিতে অভিকর্ষজ আকর্ষণ মাঝারি থাকায় সঠিক সময় দিচ্ছিল। পৃথিবীর অভিগত গোলাকৃতির আকারের কারণেই ঘড়ির সময়ের এই ভিন্নতা দেখা যায়। তারপরে 5 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে? না, নক্ষত্রের উন্নতির কারণে উন্নতি কোণে তারতম্য। না, নক্ষত্রের উন্নতি কোণ মাপক যন্ত্রের সাহায্যে কোনো ব্যক্তি নিরক্ষরেখা থেকে একই দ্রাঘিমা রেখা বরাবর 110 কিমি উত্তরে গিয়ে ধ্রুবতারার উন্নতি কোণ 1 ডিগ্রি পেল, কিন্তু ওই ব্যক্তি ওই দ্রাঘিমা রেখা বরাবর 220 কিমি উত্তরে গিয়ে ধ্রুবতারার উন্নতি কোণ 2 ডিগ্রি অপেক্ষা কম পাবে। আর 2 ডিগ্রি কোণ পাওয়ার জন্য আরও বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। মেরুর দিকে প্রতি 1 ডিগ্রি কোণ বেশি পাওয়ার জন্য আরও অধিক দূরত্ব অতিক্রম করতে হবে। আর এর থেকেই পৃথিবীর অভিগত গোলাকৃতি প্রমাণ পাওয়া যায়। 6 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে? না, একই দ্রাঘিমা রেখার দুটি অক্ষরেখার মধ্যে দূরত্বের তারতম্য। যে পৃথিবী কি অভিগত গোলক হয়? এক উল্লেখযোগ্য প্রমাণ হলো একই দ্রাঘিমা রেখা বরাবর দুটি অক্ষরেখার দূরত্ব নিরক্ষরেখা থেকে মেরুর দিকে বৃদ্ধি পাওয়া। আরেকটা বৈশিষ্ট্য বলছে কি? ভিন্ন অভিকর্ষজ টান। না, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে কেন্দ্র থেকে পৃষ্ঠ দূরত্ব কমতে থাকে। তার নিরক্ষরেখা থেকে মেরু পর্যন্ত বিভিন্ন অক্ষরেখায় অভিকর্ষজ টানের পার্থক্য হয়। আর উভয় মেরুতে অভিকর্ষজ টান নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা কি 5% বেশি। আর বিভিন্ন অক্ষরেখায় অভিকর্ষজ টানের পার্থক্য অভিগত গোলকগুলি পৃথিবীর অন্যতম বৈশিষ্ট্য। তারপরে পয়েন্ট বলা আছে অক্ষরেখার ভিন্ন পরিধি। না, পৃথিবী অভিগত গোলক হয় একই মানের অক্ষরেখা পরিধি উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে সামান্য বেশি। তারপরে আছে কি জিওডের ধারণা। না, জিওড শব্দটি 1818 সালে প্রথম কে ব্যবহার করেন? জোহান কার্ল ফ্রেডারিক গাউস। এটা প্রশ্ন আসতে যে জিওড কথাটি প্রথম কে ব্যবহার করেন। তাহলে গ্রিক শব্দ জিও ও ইওডস মিলে হয় কি জিওড শব্দের উৎপত্তি। জিও শব্দের অর্থ কি? পৃথিবী, এবং ইওড শব্দের অর্থ কি? দেখতে বা দেখা। তাহলে জিওড শব্দের অভিধানিক অর্থ কি? পৃথিবী সদৃশ্য বা পৃথিবীর মতো দেখতে। আমরা কি জানি পৃথিবীর মতো আকৃতিটাকে আমরা জিওড বলে বলি। তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে জিওড শব্দটি কোথা থেকে এসেছে, জিওড কথার অর্থ কি।
তারপর বলছে পৃথিবীর আকৃতি সম্পর্কে কৃত্রিম উপগ্রহের পাঠানো ছবিতে দেখা যায় পৃথিবীর দক্ষিণ মেরু চাপা, কিন্তু উত্তর মেরু চাপা নয়। আর উত্তর মেরু 20 মিটার উঁচু আর দক্ষিণ মেরু 20 মিটার নিচু। উত্তর গোলার্ধের মধ্যবর্তী অক্ষাংশ 8 মিটার বসে গেছে এবং দক্ষিণ গোলার্ধের মধ্যবর্তী অক্ষাংশ 8 মিটার ফুলে উঠেছে। সুতরাং পৃথিবীর আকৃতি কোনো বস্তুর সাথে তুলনীয় নয়। পৃথিবীর গড় অবস্থা বা আকৃতি বোঝাতে জিওর শব্দটি ব্যবহার করা হয়েছে। মহাদেশগুলির ওপর দিয়ে খাল কেটে মহাসাগরগুলি যুক্ত করলে সারা পৃথিবী একটা গড় সমুদ্রতল বা জল পৃষ্ঠদেশ বিশিষ্ট পৃথিবীর অবয়ব পাওয়া যায়। এরূপ গোলাকার সম অভিকর্ষজ পৃষ্ঠদেশ বিশিষ্ট পৃথিবীকে কি বলা হয়? জিওর। এর বৈশিষ্ট্য কি না, গড় সমুদ্রতল বিশিষ্ট পৃথিবীকে কি বোঝায়? জিওর বোঝায়। আর জিওর পৃষ্ঠ অভিকর্ষজ আকর্ষণ সর্বত্র সমান হয়। এখানে একটু কিছু বলা আছে তথ্যের মতো, যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো না কি স্থলভাগের উচ্চতম অংশ মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা কত? 8848 মিটার। আবার জলভাগের নিম্নতম অংশ কত? প্রশান্ত মহাসাগরের কি মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথের গভীরতা কত? 11,033 মিটার। সুতরাং পৃথিবীর শিলামণ্ডলের আপেক্ষিক উচ্চতা তথা পৃথিবীর বন্ধুরতা কত? 8,848 যুক্ত 11,033 সমান কত হচ্ছে? 19,881 কিমি বা 19.88 কিমি, যা অন্য কোনো পরিচিতি বিষয়ের সাথে তুলনীয় নয়। আমরা আগের পৃষ্ঠায় এই একটা ছকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, যেটা পরে দেখো কি বলা আছে, যে বৃহস্পতি, শনি প্রভৃতি বহিস্থ গ্রহগুলির আবর্তন বেগ বেশি হয়, কেন্দ্র বহির্মুখী বল বেশি, আর ফলে এই গ্রহগুলি মেরু অক্ষ নিরক্ষ অপেক্ষা ছোট। এই গ্রহগুলি তার পৃথিবী অপেক্ষা অনেক বেশি কি চ্যাপ্টা। তারপরে কি বলছে দেখো, পৃথিবীর আকৃতি না পরিমাপের সাহায্যে পৃথিবীর প্রকৃত আকৃতি জানা যায়। পৃথিবীর আকৃতির পরিমাপে প্রথম পদক্ষেপটি ছিল কে নিয়েছিল না, গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে এরাটোস্থেনিস মিশরের কোথায় আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহর দুটির ওপর মধ্যাহ্ন সুরশ্রীর পতন কোণের তারতম্য বিচার করে আশ্চর্যজনকভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। কে না, এরাটোস্থেনিস। আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহর দুটি একই দ্রাঘিমায় অবস্থিত হলেও শহর দুটি অক্ষাংশ এক নয়। সিয়েন কত 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কটক্রান্তি রেখা অবস্থিত, এবং আলেকজান্দ্রিয়া আরেকটু উত্তরে 30 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। 21শে জুন অর্থাৎ কর্কট সংক্রান্তির দিন এরাটোস্থেনিস লক্ষ্য করলেন মধ্যাহ্নে মানে বেলা 12টায় সুরশ্রী সিয়েন শহরের উপর লম্বভাবে পড়লেও আলেকজান্দ্রিয়া শহরে সুরশ্রীর পতন কোণের পরিমাণ কত ছিল? 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 12 মিনিট সমান হচ্ছে কত? 82 ডিগ্রি 48 মিনিট। তিনি হিসাব করলেন যে যেহেতু পৃথিবী গোলাকার তাই এর কেন্দ্রের পরিমাণও হয় 360 ডিগ্রি, কেন্দ্র কোণের পরিমাণটা। সুতরাং 7 ডিগ্রি 12 মিনিট কৌণিক দূরত্ব সমান কি? গোলাকার পৃথিবীর 1/50 ভাগ। তাহলে কত হচ্ছে? 360 ডিগ্রি ভাগ 7 ডিগ্রি 12 মিনিট সমান 50। সিয়েন ও আলেকজান্দ্রিয়া শহর দুটির দূরত্ব 5000 স্টেডিয়া। 1 স্টেডিয়া সমান কত? 185 মিটার। এটা মনে রাখতে হবে যে 1 স্টেডিয়া সমান কত? 1 স্টেডিয়া সমান 185 মিটার। এরাটোস্থেনিসের হিসাব অনুযায়ী পৃথিবীর পরিধি হলো কত? 5000 গুণিত 50 সমান 2,50,000 স্টেডিয়া, 46,250 কিলোমিটার। এবার হচ্ছে কি সৌরজগতের অন্যান্য গ্রহের সাথে পৃথিবীর আকৃতির তুলনা। না সূর্যের প্রবল আকর্ষণে সূর্যকে ঘিরে বহু উপগ্রহ, কয়েকটি বামন গ্রহ ও কয়েকশো গ্রহাণুপুঞ্জ এবং কয়েক হাজার ধূমকেতু সবসময় পরিক্রমণ করে চলছে। আর সূর্যের আকর্ষণে পরিক্রমণকারী জ্যোতিষ্কপুঞ্জকে সৌরজগৎ বলে। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন আসলে সৌরজগৎ কাকে বলে? বলছে সূর্য ছাড়া সৌরজগতের অন্যান্য গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক হলো কি কুলীন গ্রহ ও বামন গ্রহ। কুলীন গ্রহের সংখ্যা কয়টি? 8টি। আর সূর্য থেকে দূরত্ব অনুসারে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ অবস্থিত। এগুলি ছাড়াও রয়েছে 5টি ব্রাহ্মণ গ্রহ। তাহলে কয়টি কুলীন গ্রহ? কুলীন গ্রহ হচ্ছে 8টি, সেগুলোর নাম লেখা আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এগুলি ছাড়া রয়েছে 5টি বামন গ্রহ। বামন গ্রহ 5টি কী কী? প্লুটো, এরিস, সেরেস, হাউমেয়া ও মাকে। এখানে বলছে ধূমকেতু কি না সৌরজগতের হিমশীতল প্রান্তভাগগুলির নাম যথাক্রমে কুইপার, বেল্ট, ডট ক্লাউড প্রভৃতি। এই হিমশীতল প্রান্তভাগ থেকে পরিক্রমণ পথ পরিবর্তন করে সূর্যের দিকে ছুটে আসা জ্যোতিষ্কগুলোকে কী বলা হচ্ছে? ধূমকেতু। তাহলে এখান থেকে ধূমকেতু কাকে বলে প্রশ্ন আসতে পারে, তোমরা এটাই লিখবে। আর সূর্যের কাছে এলে উত্তাপ বাড়ায়, এর ছুটন্ত দেহের পেছনে বাষ্পগুলিকে লেজ বা ঝাড়ুর মতো দেখায়। তাহলে কুলীন গ্রহের আবিষ্কার
না সূর্য প্রতি সেকেন্ডে 19 কিমি বেগে এগিয়ে চলেছে। হারকিউলাস নক্ষত্রমণ্ডলের মধ্যবিন্দুকে কেন্দ্র করে জ্যোতির্বিদ কাপটিংয়ের মতে যে ছায়াপথে সূর্য রয়েছে তাতে অন্তত 40 লক্ষ কোটি নক্ষত্র আছে। আর ছায়াপথের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব কত? প্রায় 591 কোটি কিমি। 1543 খ্রিস্টাব্দে নিকোলাস কোপারনিকাস প্রমাণ করেন যে সৌরজগতে সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং পৃথিবী ও চাঁদ রয়েছে। এরপর 1781 খ্রিস্টাব্দে হার্শেল ইউরেনাস, 1846 সালে আরেস্ট নেপচুন এবং 1930-এ টমবাগ প্লুটোর অস্তিত্বের প্রমাণ দেয়। মানে এই গ্রহগুলান কে কোনটা আবিষ্কারের করেন, অস্তিত্বের প্রমাণ দেন আর কি লেখা আছে। তারপরে এটা কুলিন গ্রহের আবিষ্কার হচ্ছে, এটা বামন গ্রহের আবিষ্কার হচ্ছে কি না 2006 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ইউনিয়নের বিশেষ অধিবেশনে বামন গ্রহের সংজ্ঞায় বলা হয় কি না বামন গ্রহ কাকে বলে এখানে বলছে দেখো, যে পর্যাপ্ত ভারযুক্ত উৎস্থৈতিক ভারসাম্য রক্ষায় সমর্থ প্রায় গোলাকার যে সমস্ত জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট পথে প্রদক্ষিণ করে চলেছে কিন্তু গ্রহের মতো কক্ষপথের নিকটস্থ মহাজাগতিক বস্তুগুলো সরিয়ে ফেলতে পারে না, এরূপ জ্যোতিষ্কই হলো বামন গ্রহ। তাহলে এখান থেকে বামন গ্রহ কাকে বলে প্রশ্ন আসলে যেটা তোমরা লিখে দিবে। তারপর হচ্ছে এই অধিবেশনে জ্যোতির্বিজ্ঞানীগণ প্লুটো, সেরেস ও এরিসকে বামন গ্রহের স্বীকৃতি দেন। আরও 2 বছর পরে 2008 খ্রিস্টাব্দে হাউমিয়া মাকি জ্যোতিষ্ককে এরা বামন গ্রহের অন্তর্ভুক্ত করেন। এখানে বামন গ্রহ ও কুলিন গ্রহের পার্থক্য দিয়ে আছে দেখো কি বলেছে, সংখ্যা বামন গ্রহ সংখ্যায় 5টি আর কুলিন গ্রহ সংখ্যায় 8টি। অবস্থান কি, সিরিয়াস ছাড়া বাকি বামন গ্রহ সূর্য থেকে দূরে অবস্থিত আর কুলিন গ্রহগুলি সূর্যের নিকটে অবস্থিত। ক্ষেত্রমান কি, বামন গ্রহগুলির ক্ষেত্রমান ছোট আর কুলিন গ্রহগুলির ক্ষেত্রমান বড়। উপগ্রহ, বামন গ্রহগুলি কোনো উপগ্রহ নেই আর বুধ শুক্র ছাড়া অন্য কুলিন গ্রহগুলি উপগ্রহ আছে। অপসারণ কি না কক্ষপথের নিকট থেকে মহাজাগতিক বস্তুকণা অপসারিত করতে পারে না, কক্ষপথে আসা সমস্ত মহাজাগতিক বস্তুকণাকে অপসারিত করে। বিচ্যুতি কি, নিজ কক্ষপথ থেকে বিচ্যুতি হয়, নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না। এটা প্রশ্ন আসতে পারে যে বামন গ্রহ কুলিন গ্রহের পার্থক্য লেখো, তখন তোমরা এই ছকটা মুখস্থ করে রাখবে। তারপর যে গ্রহগুলি সর্বদা নিজেদের জায়গা বদল করে, কখনো কখনো দৃষ্টির আড়ালেও চলে যায়, এজন্য এদের ইংরেজি নাম কি প্ল্যানেটস বা ভ্রমণকারী। সৌরজগতে অবস্থানের তারতম্য অনুযায়ী গ্রহগুলিকে দুভাগে ভাগ করা যায়, অন্তর্ভাগের গ্রহ এবং বহির্ভাগের গ্রহ। অন্তর্ভাগের গ্রহ কি না বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গলকে বলা হয় অন্তর্ভাগের গ্রহ। তাহলে অন্তর্ভাগের গ্রহ কোনগুলা? বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। কারণ কি, সূর্য থেকে এদের দূরত্ব কম আর এদের মধ্যে পৃথিবী সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত। পৃথিবীর সঙ্গে অন্য 3টি গ্রহে যথেষ্ট মিল আছে, এরা সকলেই কঠিন পদার্থ দিয়ে গঠিত। আর বহির্ভাগের গ্রহ কি না বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে কি বলা হয়? বহির্ভাগের গ্রহ, কারণ এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে আর এরা সকলেই আকারে বড় এবং এদের উপগ্রহের সংখ্যা অধিক। এদের বায়ুমণ্ডল ঘন এবং তা প্রধানত হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া ও মিথেন গ্যাস দিয়ে তৈরি। আজকের ভিডিওটি এই পর্যন্ত।